আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুবাটা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ঘরে থেকে ক্লাস করির পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা শিক্ষার্থীদেরকে। আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের আনন্দ পাঠ যে তোমাদের পাঠ্য বইটি আছে সেই পাঠ্য বই থেকে তোমাদের একটি গল্প পাঠ করে শোনাবো। তোমরা সবাই মনোযোগ দিয়ে সহকারে শুনবে এবং লক্ষ্য করবে ক্লাসটি কিভাবে করিয়েছি। তোমাদের ইতিপূর্বে আমি আরও দুইটি গল্প পাঠদান করেছি। একটি হচ্ছে তোতা কাহিনী, দ্বিতীয় গল্পটি হচ্ছে জিদ। আজকে আমি আরেকটি গল্প পাঠ করাবো, সেটা হচ্ছে দীক্ষা। তোমাদের পাঠ্য বইয়ের 17 পৃষ্ঠায় দেখো, সবাই খুলে বের করো, দীক্ষা একটি গল্প আছে। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে দীক্ষা। তো এই দীক্ষা গল্পটি তোমাদের জন্য সুন্দর করে লিখেছেন মোহাম্মদ নাসির আলী। মোহাম্মদ নাসির আলী। আমি তোমাদের প্রত্যেককে বলেছি যে কোনো গদ্য বা পদ্য পাঠদানের ক্ষেত্রে ওই গল্পটি বা কবিতাটি কে লিখেছে তোমাদেরকে আগে জানতে হবে। চলো আমরা প্রথমেই এই লেখকের সম্পর্কে জেনে নিই। মোহাম্মদ নাসির আলী। তোমাদের এই পরিচিতিটা পাবে তোমাদের পাঠ্য বইয়ে 23 পৃষ্ঠায়। মোহাম্মদ নাসির আলী 1910 খ্রিস্টাব্দে ঢাকা জেলার বিক্রমপুরে দাইদা গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ নাসির আলী তাহলে কত সালে জন্মগ্রহণ করেছে? 1910 খ্রিস্টাব্দে। কোথায় জন্মগ্রহণ করেছে? বিক্রমপুরে। কর্মজীবনে দৈনিক ইত্তেফাক পত্রিকার শিশু বিভাগের পরিচালকের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নওরোজ কিতাবিস্তান নামক প্রকাশনা প্রতিষ্ঠানও গড়ে তোলেন। তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ ছিল, সেগুলো রয়েছে মণিকণিকা, শাহিদিনের কাহিনী, ছোটদের ওমর ফারুক, বোকা বোকাই, লেবু মামার সপ্তকাণ্ড ইত্যাদি। শিশু সাহিত্যের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করেন। 1975 খ্রিস্টাব্দে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা গল্পটি পড়ে শোনার আগে আমরা কি করি বলতো? নতুন কিছু কিছু শব্দ আমরা অর্থ জেনে নিই, যাতে গল্প বা কবিতা বা গদ্য অংশটুকু পাঠ করতে আমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো আজকে আমরা দীক্ষা গল্প থেকে কি কি নতুন শব্দ পাবো আমরা। দেখো, গড় হাজি। গড় হাজি। আমরা ক্লাসে যখন রোল কল ডাকি তখন তোমরা কি বলো? উপস্থিত, অনুপস্থিত। হাজির মানে কি? উপস্থিত। গড় হাজির মানে কি তাহলে আসবে? অনুপস্থিত। অনুপস্থিত। এরপর আসছে প্রমাণ। প্রমাণ শব্দটির অর্থ হচ্ছে বিপদের আশঙ্কা। বিপদের আশঙ্কা। এরপর আসছে অবান্তর। অবান্তর শব্দটি অপ্রাসঙ্গিক, যেটা প্রয়োজন নেই। অবান্তর অর্থ অপ্রাসঙ্গিক। আচ্ছা, এরপর আসবে ইবলিশ। ইবলিশ শব্দটির অর্থ হচ্ছে বেদিশা অর্থ দিশাহারা। বেদিশা অর্থ দিশে হারা। দীক্ষা। আমাদের যে গল্পটি, সেই গল্পটির নাম কি আছে? দীক্ষা। তাহলে দীক্ষা শব্দটির অর্থ আমাদের অবশ্যই জানতে হবে। দীক্ষা এখানে মূল অর্থ হচ্ছে শিক্ষা।
এটাকে আমরা আরেকটা অর্থ বলতে পারি, সেটা হচ্ছে উপদেশ। তো প্রিয় শিক্ষার্থীরা, দীক্ষা গল্পের মধ্যে আমরা যে নতুন শব্দগুলো পাবো সেগুলো আমরা একটু জেনে নিলাম। চলো খুব মনোযোগ সহকারে আমরা এই গল্পটি পাঠ করি। এখানে দেখো, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি ছেলে বই হাতে এবং এক হাতে বই এক হাতে কলম নিয়ে কি করছে, যাচ্ছে। ওদিকে একজন কৃষক বা কুমার, হ্যাঁ, দেখো এখানে কি করছে, মাটির হাঁড়ি পাতিল আছে। তাহলে মাটির হাঁড়ি তৈরি করে কারা? কুমোরেরা। কুমোরের কাছে একজন মৌলবী কথা বলছে, তাই না? চলো এই ছবিটুকু একটু ভালো করে দেখে আমরা ভিডিওতে চলে আসি। স্কুলে বরাবর বাংলা পড়ান সতুবাবু সতীনাথ বোস। তিনি সেদিন গড় হাজির। তাহলে গড় হাজির আমরা কি বলেছিলাম? অনুপস্থিত। হেডমাস্টার মশাই তাই মৌলভী সাহেবকে ডেকে বললেন, সতুবাবু আজ আসেননি দেখছি। ফোর্থ ক্লাসে আজকে বাংলা পিরিয়ডটা আপনি কোনো রকমে চালিয়ে দিনগে, কেমন? জি আচ্ছা, বলে মৌলভী সাহেব রাজি হয়ে গেলেন। রাজি হলেন সত্যি, কিন্তু মনে মনে প্রমাদ বললেন, একে তো পড়াতে হবে বাংলা, তাও আবার ফোর্থ ক্লাসে, অর্থাৎ দুষ্টির শিরোমণি লেবুদের ক্লাসে। এ কথাটার মানে বুঝেছো? ফোর্থ ক্লাস মানে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা যে ক্লাসে আছে তারা কি বেশিরভাগ শিক্ষার্থী একটু দুষ্ট। তার মধ্যে একজন বেশি দুষ্ট হচ্ছে লেবু। তাহলে চতুর্থ শ্রেণীটা লেবু বেশি দুষ্ট বলে ওই লেবুদের ক্লাস নামে পরিচিত। মৌলভী সাহেব সরল গোবেচারী গছের লোক। ধর্মপ্রাণ এই নিরীহ লোকটিকে শিক্ষক ছাত্র প্রায় সবাই ভক্তি শ্রদ্ধা চোখে দেখত। তাছাড়া একটু ভয়ও করত। ভয়ের কারণ, স্বয়ং হেডমাস্টার মশাইও মৌলভী সাহেবকে সমীহ করে চলতেন। অনেক কাজে তিনি মৌলভী সাহেবের পরামর্শ নিতেন। কিন্তু মৌলভী সাহেব নিজে মনে মনে ভয় করতেন লেবুকে। তার মানে বুঝতে পেরেছ যে পুরো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, শিক্ষক, এমনকি প্রধান শিক্ষকও মৌলভী সাহেবকে কী করতেন? শ্রদ্ধার চোখে দেখতেন, সমীহ করে চলতেন। কিন্তু তার কাছে কে ভয়ের বিষয় ছিল? লেবু। তাহলে চলো, ফোর্থ ক্লাসে ফার্সি পড়াতে গিয়ে লেবুর নিত্য নতুন উৎপাতের জ্বালায় তিনি অস্থির থাকেন। তার ওপর আজ আবার পড়াতে হবে বাংলা। গোলমাল এড়ানোর জন্য তিনি তাই ক্লাসে ঢুকেই এক বুদ্ধি আঁটলেন। বললেন, আজকে ক্লাসে সংক্ষিপ্ত একটি রচনা লিখতে দিচ্ছি। তোমাদের মনে করো 500 করে টাকা দিলাম তোমাদের সবাইকে। সেই টাকা দিয়ে কে কি করবে লিখে দেখাও। কোনো রকম গোলমাল করবে না, আগেই বলে রাখছি। খাতা পেন্সিল নিয়ে রচনায় মনোযোগ দিল সবাই। লেবু এক কোণ থেকে উঠে বলল, 500 করে প্রতিজনকে দিলে সে যে অনেক টাকার ব্যাপার স্যার। 2-5 হাজারেও কুলোবে না, এত টাকা দিয়ে ফেলবেন স্যার। কিছু কমিয়ে দিলেই তো ভালো। একটু লক্ষ্য করো, লেবুর এই অভান্তর উক্তিতে মৌলভী সাহেব মনে মনে রেগে গেলেন। বাইরে তা প্রকাশ না করে বললেন, যাকে বলে হোপলেস ছেলে তুমি হচ্ছে তাই। বললে কি আর দেওয়া হলো? বললাম তো, মনে করে নাও 500 করে টাকা তোমরা পেলে। ওহো, তাই বলুন, মনে করতে হবে 500 করে টাকা আপনি দিলেন, বেশ। বলে লেবু 1 মিনিটে কি যেন লিখে খাতা উল্টে রাখলো। মৌলভী সাহেবের তার দৃষ্টি এড়ালো না। ঘন্টা বাজবার আগে সবার রচনা লেখা শেষ হলো। মৌলভী সাহেব খাতা দেখতে লাগলেন। কেউ লিখেছে টাকা পেয়ে ব্যবসা করবে, কেউ দান করবে, কেউ লিখেছে গায়ের স্কুল করে দেবে, গরিব ছেলেমেয়েরা সেখানে বিনা বেতনে পড়বে। কিন্তু লেবু লিখেছে চমৎকার, 2-4 কথায় রচনা তার শেষ। লিখেছে, কম টাকা হইলে বিশেষ চিন্তা ভাবনা করিয়া খরচ করিতাম। 500 টাকা পাইলে নিশ্চিন্তে পায়ের ওপর পা তুলিয়া বসিয়া খাইব। তার মানে বুঝেছ, টিচার যাকে সংযুক্তভাবে পড়াশোনা করার জন্য একটা বুদ্ধি এঁটেছেন, সেখানেও সে কি করে দিয়েছে? তার বুদ্ধিকে ফলিয়ে দিয়েছে। এবার আর মৌলভী সাহেব রাগ চেপে রাখতে পারলেন না। লেবুর কান টেনে দিয়ে বলেন, খাওয়াচ্ছি তোমাকে। পায়ের উপর পা তুলে, এসব কি লিখেছো হোপলেস কাহাকা? বলেই পিঠের ওপর দুগা বসাতে যাবেন। এমন সময় দপ্তরে এলো একটা নোটিশ নিয়ে। হেডমাস্টারের নোটিশে
টিফিনের ঘন্টা শুরু হলে 5 মিনিটের জন্য সবাইকে হাজির হতে হবে কমন রুমে। লেবুকে রেহাই দিয়ে মৌলভী সাহেব ছেলেদের নোটিশের মর্ম বুঝিয়ে দিলেন। টিফিনের ঘন্টা প্রায় সবাই এসে জড়ো হলো কমন রুমে। হেডমাস্টার মশাই বলতে লাগলেন, চণ্ডীতলা গোসেদের বাড়ির পাঠশালার বৃদ্ধ পণ্ডিত মশাই ভামাপদ বাবুকে তোমরা সবাই জানো আশা করি। তোমাদের অনেকেই তার ছাত্র, তার পাঠশালায় পড়ে এখানে এসেছো, কিন্তু বড়ই দুঃখের বিষয় তিনি তোমাদের নামে আজ এক গুরুতর অভিযোগ করে পাঠিয়েছেন। তোমরা নাকি তার ছাত্রদের অহেতুক ঠাট্টা বিদ্রূপ করো। তার নমুনাও তিনি পাঠিয়েছেন। পাঠশালার দেয়ালে কে যেন ছাত্রদের নামে খড়ি দিয়ে লিখে রেখেছে, ভামা পণ্ডিতের পাঠশালা, বৃদ্ধ হয় না কাঁচকলা, দুহাতে দুই কলম দিয়ে বসিয়ে রাখে গাছতলা। অভিযোগে ছড়া শুনে ছাত্ররা মুচকি মুচকি হাসতে লাগলো। হেডমাস্টার আবার বলেন, আমার দৃঢ় ধারণা এই সমস্যা তোমাদের উপরে রয়েছে। কে সেই কবি বর তা স্বীকার করলে কিছুই আমি বলবো না তাকে, শুধু ভবিষ্যতের জন্য সাবধান করে দিব। তা না হলে বুঝতেই পারছো অপরাধীকে বের করে কঠিন সাজার ব্যবস্থা করতেই হবে আমাকে। তিনি চুপ করলেন, সবাই চাওয়াচাই করতে লাগলো। এমন সময় মাথা নিচু করে উঠে দাঁড়ালো লেবু, বলল, এ অন্যায় কাজ আমি করেছি স্যার। অন্যায় বলে তখন বুঝতে পারিনি কার যে এ কাজ হেডমাস্টার মশাই আগেই তার কিছুটা আঁচ করে রেখেছিলেন। অনুমানটা তার সত্যি হয়েছে দেখা গেল। এবার তিনি বললেন, অন্যায় করেছ এবং তা স্বীকার করা সৎসাহস তোমার কাছে দেখে এবার আমি কিছুই বললাম না। গুরুজনদের নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা খুবই অন্যায়, বুঝতেই পারছো। কাজে বলে রাখছি, ভবিষ্যতে যেন এই ধরনের অন্যায় তোমরা করেছো বলে শুনতে না পাই। আর হ্যাঁ, আরেকটা কাজ তোমাকে করতে হবে। কালকে স্কুলে আসার সাথে পথে পণ্ডিত মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসতে হবে তোমাকে। পারবে তো? খুব পারবো স্যার। বেশ, থ্যাংক ইউ। তোমরা সবাই এবার টিফিনে যেতে পারো। টিফিনের পরে লেবু আমার সঙ্গে লাইব্রেরিতে দেখা করে যেও বলে তিনি চলে গেলেন। একটু পরে লেবু এসে লাইব্রেরিতে ঢুকলে তিনি বললেন, কাল থেকে তুমি মৌলভী সাহেবের সঙ্গে স্কুলে আসবে, কখনো একলা আসবে না। বলা রইল। কথা বলার জন্যই তোমাকে আসতে বলেছিলাম। আচ্ছা, এবার তুমি যেতে পারো। লেবু চলে গেল। এই নতুন ব্যবস্থাটা কিন্তু মৌলভী সাহেবের মোটেই মনোমতো হলো না। তিনি প্রকাশ্যেই বলেন, আমার ঘাড়ে আবার এই ইবলিশটাকে চাপালেন কেন হেডমাস্টার মশাই? হেডমাস্টার মশাই হেসে বললেন, ইবলিশ বলুন আর যাই বলুন, ছেলেটা কিন্তু ইন্টেলিজেন্ট। এ ধরনের ছেলেদের বলতে পারেন অ্যাভাব অ্যাভারেজ, সাধারণের ব্যতিক্রম। সুযোগ পেলে সুপথে চালিত হলে এরাই একদিন মানুষের মতো মানুষ হয়। এরপর মৌলভী সাহেব আর দ্বিরুক্তি করা সঙ্গত মনে করলেন না। মৌলভী সাহেব ভিন্ন জেলার লোক, লেবুদের পাড়ায় কাজী বাড়িতে জায়গির থাকেন। এ ব্যবস্থার পর থেকে লেবুকে রোজই মৌলভী সাহেবের সঙ্গে স্কুলের পাড়ায় আসতে হতো। পথে কারো সঙ্গে দুষ্টুমি করা তেমন সুযোগ আর হয় না। কিছুদিন পর স্কুল শুরু হয়েছে হাফ ইয়ারলি পরীক্ষা। রুটিন মাফিক পরীক্ষা শেষের দিনে মৌলভী সাহেবের ওপর ভার পড়েছে 4th ক্লাসে গার্ড দেবার। সবাইকে বাদ দিয়ে লেবুর উপর তার সতর্ক দৃষ্টি। রাত দিন দুষ্টুমি আর বাদরামি করে ছেলেটি পরীক্ষায় কি করে ভালো নম্বর পায়, সে রহস্য তিনি বের করবেন। নিয়মিত পড়াশোনা না করে ভালো নম্বর পাবার সহজ পথ হলো পরীক্ষার সময় নকল করা। লেবু যা ছেলে, তার পক্ষে কিছুই অসম্ভব নয়। আর চোখে কিছুক্ষণ লেবুর হাবভাব লক্ষ্য করে মৌলভী সাহেবের মনে অনুমানটা তার যেন মিথ্যে নয়। লেবু কিছুক্ষণ পরপরই বুক পকেটটা বা হাতের আঙুল দিয়ে ফাঁক করে কি যেন দেখে নিচ্ছে, তারপর আবার লেখায় মনোযোগ দিচ্ছে। ব্যাপারটা দু একবার দেখে মৌলভী সাহেব লেবুর কাছে এসে হঠাৎ করে বলেন, দেখি তোমার জামার পকেটে কি আছে। লেবু আমতা আমতা করে বলল, ও কিছু না স্যার। কিছু না? কীরকম দেখি? বলে তিনি বুক পকেটের হাত ঢুকিয়ে দিয়ে বের করলেন সিগারেটের একটা প্যাকেট। আর যায় কোথায়? মৌলভী সাহেব বলে উঠলেন, ছেলের এ বিদ্যেও হয়েছে দেখছি, সাধ্যে কি আর হোপলেস বলি। বলে তিনি সিগারেটের প্যাকেটটা যেমনি খুলেছেন অমনি একটি অদ্ভুত কাণ্ড ঘটে গেল। হঠাৎ তিনি তিরিং করে লাফিয়ে উঠলেন। ব্যাপারটা হলো, সিগারেটের খালি প্যাকেটের ভেতর ছিল কয়েকটা আরশোলার বাচ্চা। স্কুল ছুটির পরেই পুকুরে ছিল ছিপ ফেলে মৎস্য শিকারের আয়োজন করেছিল। আরশোলাগুলো হলো বড়শির টোপ। হঠাৎ মুক্তি পাবার আশার আনন্দে একটা আরশোলা গিয়ে
আশ্রয় খুঁজতে লাগলো মৌলভী সাহেবের গলার কাছে, দাড়ির নিচে। সেটাকে কাবু করার আগেই 2-3টা ঢুকে পড়লো তার পাঞ্জাবির ঢোলা আস্তিনের ভেতর। শটান ভেতরে গিয়ে উঠলো। ভালো করে ব্যাপারটা বোঝার আগে ঊর্ধ্ববাহু মৌলভী সাহেবের তিরিং করে লাফে উঠলেন। বেদিশা হয়ে লাফাতে লাফাতে তিনি পড়লেন গিয়ে পাশের একটি ছেলের ডেস্কের উপর। ডেস্কের দোয়াত কলম সব উঠে পড়লো গিয়ে ছেলেটার কোলে। কালি পরে জামা কাপড়, পরীক্ষার খাতা সব একাকার হয়ে গেল। মৌলভী সাহেবের সেদিকে খেয়াল করার ফুরসত নেই। তিনি তখনই কেবল লাফাচ্ছেন। আসল ব্যাপার কিছুই বুঝতে না পেরে অবাক ছেলেরা হা করে চেয়ে আছে কলম ধরে। পাশের কামরা থেকে সতুবাবু তাড়াতাড়ি ছুটে এলেন, তাই রক্ষা। জামার নিচে হাত বলে অতি কষ্টে তিনি আরশোলা কটা বের করলেন। এতক্ষণ পরে নিষ্কৃতি পেয়ে মৌলভী সাহেব হাঁপ ছেড়ে বাঁচলেন। বললেন, হোপলেস সতুবাবু, একেবারে হোপলেস। পকেটে করে নিয়ে এসেছে কি না তেলা পোকা, যত সব হোপলেস বেয়াদব। সতুবাবু অতি কষ্টে হাসি চেপে বেরিয়ে গেলেন। ছুটির পর লেবু ঢাক পড়লো হেডমাস্টার মশাই রুমে। তার পেছনে পেছনে গেল আর সব ছেলে। কোনো রকম ভূমিকা না করে লেবুকে হেডমাস্টার জিজ্ঞেস করলেন, পকেটে করে ওগুলা এনেছিলি কেন? নিরুত্তর লেবু নতু মুখে দাঁড়িয়ে রইল। তিনি আবার তাড়া দিয়ে উঠলেন, কি হে, কথা জবাব দিচ্ছিল না যে? কিছুক্ষণ পর লেবু বলে উঠল, আমার তো কোনো দোষ নেই স্যার, উনিই তো ইচ্ছে করে আমার পকেট থেকে টেনে এগুলো বের করলেন। তা বুঝেছি, কিন্তু তুমি কেন ওগুলো পকেটে করে স্কুলে এনেছিলেন? পুকুরে ছিপ ফেলবার কথাটা গোপন করে লেবু বলল, আরশোলা পুষবো বলে ধরে এনেছিলাম স্যার। লেবুর কথা শুনে সবাই একযোগে হেসে উঠল। হেডমাস্টার বললেন, দুনিয়ার আর কোনো জিনিস পেলে না পুষতে, তাই আরশোলা পুষতে স্বাদ হয়েছে? তোমাকে আমি আরশোলা পোষাচ্ছি। ঘরের ওই কোণে আরশোলা আছে, যাও ওখানে দেয়াল মুখো দাঁড়িয়ে থাকো গো, আধা ঘন্টা পর তোমার ছুটি। মিনিট 5 পর মৌলভী সাহেব ছাতা হাতে বেরিয়ে যাচ্ছিলেন। তাই দেখে লেবুর মাথায় চট করে একটা বুদ্ধি এসে গেল। হেডমাস্টারকে সে বলল, স্যার, এখন রোজ স্কুলে আসবার সময় মৌলভী সাহেবের সঙ্গে আসি। হ্যাঁ তো, তা তো আমার জানাই রয়েছে, কিন্তু কিন্তু যাবার সময়। লেবু কি বলতে চাইছে হেডমাস্টার মশাই তা সহজেই বুঝে ফেললেন। অন্যদিকে মুখ ফিরিয়ে অতি কষ্টে হাসি চেপে তিনি বললেন, বুঝেছি, আর বলতে হবে না। স্কুল আসবার সময় পাহারা দিনে এলে যাবার সময়ও সে ব্যবস্থা হবে না কেন? এই তো বলতেই চাচ্ছ, যুক্তি যে তোমার অকাট্য তা মানতেই হবে। যাও, কিন্তু পথে বুঝতে হবে। আর তাছাড়া মৌলভী সাহেবকে, যাকে সবাই আমরা মান্যগণ্য করি, তাকে বলে যান। আচ্ছা স্যার। হেডমাস্টারের কথায় সায় দিয়ে লেবু বেরিয়ে গেল। কিন্তু যেতে যেতে ভাবতে লাগলো, মানুষ নিজে যা মনে করে সবসময় তা ঘটে কি? অঘটন তো কারো ইচ্ছা অনিচ্ছায় ঘটে না। আজকের ব্যাপারটা কি লেবুর ইচ্ছায় ঘটেছে? লেবু কি চেয়েছিল? মৌলভী সাহেব তাকে সন্দেহ করবেন আর পকেট থেকে আরশোলার বাক্সটা টেনে বের করবেন? অথবা তিনি কি মনে করেছিলেন ওটা খুললেই এমন বিপদ ঘটবে? লেবুদের বাড়ি থেকে স্কুলে যেতে একটা ছোট খাল পার হতে হয়। খাল পেরিয়ে কুমোর পাড়াটার গা ঘেঁষে চলে গেছে পায়ে চলা সরু পথ। সময় বাঁচানোর জন্য সোজা পথে যেতে হলে এটাই সেই পথ। মৌলভী সাহেবের সঙ্গে এ পথেই সেদিন লেবু যাচ্ছিল স্কুলে। যেতে যেতে তার চোখে পড়লো একটা কাঠবিড়ালি। কাঠবিড়ালিটি মাটি থেকে খুঁটি খুঁটি কী যেন মুখে দিচ্ছিল। লেবুর জন্য সুবর্ণ সুযোগ। মুহূর্তে সে স্থানে কালপাত্র ভুলে গেল। কাঠবিড়ালি শিকারের এমন সুযোগ হেলায় হারানো যায় না। আম গাছটা ঠিক পাশে স্তূপাকারে সাজানো রয়েছে কুমোদের অনেকগুলো মেটের হাঁড়ি পাতিল। বেচারা লেবুকে হতাশ করে দুষ্ট কাঠবিড়ালি তিরিং বিরিং করে লাফিয়ে উঠল গিয়ে আম গাছের ডকায়। এদিকে লেবুর লক্ষ্যবস্তু গুলিটা লাগলো গিয়ে একটা হাঁড়ির গায়ে। গাছের নিচে সেই হাঁড়িটা যেই ভেঙেছে, অমনি স্তূপের ওপর থেকে গড়িয়ে পড়লো আরও 15-20টা হাঁড়ি পাতিল। সবকটাই ভেঙে চুরমার। পলক কি প্রলয় কাণ্ড ঘটে গেল। আজ হলো যেন একটা বোমা ফাটলো এইমাত্র। কিসে কি হলো মৌলভী সাহেব কিছুই বুঝতে পারলেন না। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এই দীক্ষা গল্পটি যে পাঠ করে শুনলাম না, বাকি অংশটা তোমরা নিজেদের পাঠ্য বই বের করে নিজেরাই পাঠ করে নিবে এবং এখান থেকে ছোট ছোট প্রশ্ন তৈরি করে নিবে। তোমরা স্কুলে আসছো, সবাই স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে অবস্থান করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, পাঠ্য বইগুলো ভালো করে পাঠদান করবে। সবাই ভালো থাকো এই কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।